যখন দুজনে একা। পর্ব 14। রুবা মাহিকে শক্ত করে ধরে রেখেছে। ওর এত ভালো লাগবে সে নিজেও কখনো ভাবেনি। কিছুক্ষণ আশেপাশে ঘুরে মাহি বাইক থামালো। বাসায় যাবে নাকি আরো ঘুরবে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তাহলে আরো একটু চালাই। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। ওরা বাইক নিয়ে আরো কিছুক্ষণ ঘুরলো, তারপর বাসায় ফিরে এলো। হঠাৎ করে বাইক কিনলে কেন? কেন আবার? তোমার জন্যে। মনে নেই? একদিন বললে না তুমি কখনো বাইকে চড়োনি, তাই ভাবলাম কিনেই ফেলি। কখনো কখনো তোমাকে নিয়ে ঘুরতে বের হওয়া যাবে। আর ওই যে বললাম না, প্রেমিক প্রেমিকা ফিলিংস, ওই ব্যাপারটা বাইকের সঙ্গে দারুণ যায়। রুবা হাসছে। একটা কথা বলবো আমি? এই বাইকের প্রাইসটা দিতে চাই তোমাকে। এটার আমার গিফট তোমার জন্য। এটা তো তোমার জন্য কিনেছি রুবা, এটার টাকা তো তোমার থেকে নেওয়া যাবে না। ওসব কথা বাদ দাও, আমি দেই প্লিজ। না হবে না রুবা। কথা বলতে বলতে দুজন উপরে উঠে এলো। আচ্ছা থাক, এসব কথা পরে হবে। তুমি রান্না করেছো? খাবার দিতে বলবো। তুমি সব রেডি করো, আমি জাস্ট 5 মিনিটের ভেতরে আসছি ফ্রেশ হয়ে। ঠিক আছে। খেতে বসে মাহি বলল, খুব ভালো হয়েছে রুবা। এখন থেকে তুমি আমার জন্য কিছু না কিছু রান্না করবে। কালকেই তো বললে কম খাই আমি। দেখা যাক তোমার রান্না দিয়ে বেশি বেশি খাওয়া যায় কিনা। ঠিক আছে। সাফিয়া বেগম ছেলের কাছে এসে দাঁড়ালেন। মা তোমরা খেয়েছো? অনেক আগেই। রান্না ভালো হয়েছে, আর তোমার বাইকও দারুণ হয়েছে। তোমার বাবা বলেছে এই বাইকের টাকা তোমার বাবার পক্ষ থেকে তোমার আর রোবার জন্য গিফট। বুঝলে মা, বড়লোক বাবা মা আর বউ থাকলে দারুণ মজা। বাবা বলছে বাবা দিবে টাকা, রুবা বলছে রুবা দেবে। এ তো মধুর সমস্যা। তাই বুঝি রুবা দিতে চাচ্ছে। এবার থাক, বাবা যেহেতু বলছে বাবাই দিক, ওর ভালো লাগবে। ঠিক আছে। মা টাকা আমি দিলেও ঘুরে ফিরে সব তো বাবার টাকাই খরচ করি। আমার কিসের ইনকাম বলো? আমাদের সব তো তোমারই। মাহি আর কে আছে বলো খরচ করবে? তুমি আর রুবা, বলে দীর্ঘশ্বাস ফেললেন সাফিয়া বেগম। মাহি তোমার হাত স্পর্শ করলো। বাবা কোথায়? বাবা ঠিক আছে, রুমে আছে। তোমরা খাওয়া শেষ করো, রাতে আবার রিয়ার গায়ে হলুদে যেতে হবে। নিঝুম আপু তোমার জন্য পাঞ্জাবি পাঠিয়েছে। এবার একরকম। রুবা বলল। ও স্কুল ইউনিফর্ম বলে হাসলো মাহি। খাওয়ার পর মাহি মায়ের পাশে এসে বসলো। তোমার কি কোনো কারণে মন খারাপ মা? কেন, সেরকম তো কিছু না মাহি। ও আচ্ছা। আমার মনে হলো। মাহি মায়ের হাত ধরলো। আমাকে নিয়ে চিন্তা করো না মাহি, আমি ঠিক আছি। জানো রুবা, সারাদিন ব্যস্ত ছিল তোমার রান্না নিয়ে। হাজারবার এসে প্রশ্ন, মা আপনার ছেলে কি খেতে পছন্দ করে বলেন তো? আমি বুঝেই পাই না কি ওর ভালো লাগে। সব একটু একটু খায়, ভালো করে খেতেই দেখি না। হাসলেন সাফিয়া বেগম। ব্যস্ত হয়ে গেছে তোমাকে নিয়ে। ওর এই ব্যস্ততাই তো দরকার মা, তাহলেও নিজের উপর কন্ট্রোল ফিরে পাবে। আমার দেখে খুব ভালো লাগছে ওকে, সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে। হাসছে মাহি। এখন যাও, একটু রেস্ট নাও, আর টাইমলি রেডি হয়ে যাও, আজ একসঙ্গে যাব। ঠিক আছে মা, বলে মাহি উঠে গেল। সন্ধ্যায় সবাই ওরা রিয়ার সাজ্জাদের গায়ে হলুদের প্রোগ্রামে গেল। রুবা অপারকে একটা কর্নারে নিয়ে এলো কথা আছে বলে। অপার খুব আনইজি ফিল করছে। ও বুঝতে পারছে না রুবা কি বলবে। ভাবি প্লিজ, আমি আর কোনো বিষয়ে কথা বলতে চাইছি না। কেন অপার, তুমি কি আমার উপর রাগ করেছো?
রুবা হাত ধরলো অপারের। না, আমি রাগ করিনি, খুব অফেন্ডার ফিল করছি। প্লিজ না অপার, তুমি কত সুইট একটা মেয়ে, এভাবে বলো না। তোমার কোনো দোষ নেই, এমন হয় এই বয়সে। আমি বুঝতেই পারিনি ভাবি, আমি কিভাবে ওনাকে লাইক করে ফেলেছি। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। রুবা হেসে বলল, অপার, হয় কখনো কখনো এমন, তুমি যখন আরো বড় হবে তখন এই ঘটনাটা মনে করবে, দেখবে তোমার কত হাসি পাচ্ছে। কারণ এটাকে তুমি যা ভাবছো, বিষয়টা কিন্তু তা নয়। ইস্ট জাস্ট এ অ্যাফেকশন, লাভ, কিন্তু এভাবে হুট করে হয় না। আই নো ভাবি, ডোন্ট ওয়ারি, আই শুড কন্ট্রোল মাই ইমোশন। আসো আমার কাছে বলে রুবা অপারকে জড়িয়ে ধরলো। আচ্ছা, মাহি ভাইয়া বলেছিল আপনি ওনাকে ডাল ঘুটুনি, সামথিং লাইক দ্যাট, দিয়ে মারতে যান। বাট আই থিঙ্ক ইউ আর এ রিয়েলি সুইট। অন্য কোনো ওয়াইফ হলে আমার সঙ্গে অনেক বাজেভাবে ট্রিট করতো। রুবা হো হো করে হেসে দিল। অপার, তুমি বুঝতে পারোনি, মাহি ভাইয়া এটা ভান করেছিল, তোমার সঙ্গে ভান করেছিল। হুম। মাহি এসে ওদের পাশে দাঁড়ালো। অপার অন্যদিকে তাকালো। মাহি দেখে রুবা বলল, তুমি মাহি ভাইয়ার সঙ্গে কথা বলবে না অপার, উনি অনেক রুডলি কথা বলবেন। সরি অপার, আই এম রিয়েলি সরি ফর ইয়েস্টারডে, ইউ শুড। মাহি হাসলো। এদিকে দেখো অপার, তুমি অনেক প্রিটি একটা মেয়ে, তোমার জন্য একটা প্রিন্স ওয়েট করছে কোথাও না কোথাও। আফটার 3 or 4 ইয়ার্স তুমি ঠিকই খুঁজে পাবে তাকে। এর আগে যাদের ভালো লাগবে ওরা কিন্তু রিয়েলি লাভ হবে না, ওরা জাস্ট শো টাইপ, লাইক মি, রিয়েলি শিওর অপার। আফটার 3 ইয়ার্স তুমি আরো সুন্দর, আরো বড় হবে, আর আমি তখন 2-3 বাচ্চার বাবা হয়ে যাব, পুরোই বুড়ো। তখন আমাকে দেখেই তোমার রাগ লাগবে যে কি এক বুড়ো লোককে ভালো লেগে গিয়েছিল। রুবা হাসছে মাহির কথা শুনে। অপার বলল, থ্যাঙ্কস বোথ অফ ইউ। রুবা বলল, থ্যাঙ্কস বলার দরকার নেই, তুমি তোমার মন ভালো করে বিয়ে এনজয় করো আর লাইক এনজয় করো, তাতেই হবে। রুবা ওকে আদর করে দিল। ক্যান আই হাগ ইউ মাহি ভাইয়া, জাস্ট ওয়ান্স। মাহি রুবার দিকে তাকিয়ে রুবা ইশারা করলো। মাহি হেসে অপারকে ধরলো। অপার হেসে থ্যাঙ্কস বলে দৌড়ে চলে গেল। মাহি রুবার পাশে এসে ওকে ধরে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস গড রুবা, বয়সটাই এমন বুঝলে। রুবা হেসে বলল, আচ্ছা কি বলছিলে, আফটার 3 ইয়ার্স 3 বাচ্চার বাবা হয়ে যাবে তুমি। কেন, কোনো ডাউট আছে তোমার? জাস্ট তুমি আমাকে চান্স দিয়ে দেখো, আমি রাখবে ড্রিমও বানিয়ে ফেলতে পারি ইনশাল্লাহ। মাহি হাসছে। তাহলে তো আরও চান্স দেওয়া যাবে না, অসভ্য ছেলে কোথাকার বলে দৌড় দিল। মাহি হাসছে। পিছনে দাঁড়িয়ে হলুদের প্রোগ্রামের এক ফাঁকে নিঝুম এসে মাহির পাশে দাঁড়ালো। মাহি অপরের সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, আমি আর রুবা দুজনেই কথা বলছি। নাও শি ইজ ওকে। রুবাকে বলে দিয়েছি সব। হ্যাঁ, কাল রাতেই বলে দিয়েছি, আর ও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে ব্যাপারটা। অপারের সঙ্গে ওই কথা বলল, তারপর আমি কথা বললাম। এখন অপার তার ভুল বুঝতে পেরেছে আশা করি। বা ভালোই তো, রুবাকে ভেবেছিলাম তোর বিষয়ে খুব পজিটিভ হবে, এখন তো মনে হচ্ছে ও অনেক রেশনাল। ও ও অনেক বোঝে, যতটা ছেলে মানুষেরিতে ভরা, অন্যদিকে আবার সে ততটাই বিচার বুদ্ধি সম্পন্ন। তাহলে আমার আর তোর ব্যাপারে জানলেও সে অতটা রিয়েক্ট করবে না? অসম্ভব, এই বিষয়টা কখনো কোনোদিন জানানো যাবে না নিঝুম। ও তোকে খুব পছন্দ করে, ওর জন্য তুই কষ্ট পেয়েছিস, ও তোর ভালোবাসা কেড়ে নিয়েছে,
জানলেও দুঃখে মরে যাবে। এই বিষয়ে কালকে কথা বলেছি। মাহি নিঝুমকে রুবার সব কথা বলল। শুনে নিঝুম বলল, এখন তাহলে সারা জীবন খুব কেয়ারফুল থাকতে হবে তোকে। খুব নিঝুম। ওর মানসিক অবস্থার কোনো তালি খুঁজে পাচ্ছি না আমি। আমি ওর অসহায় অবস্থাটা নিতে পারছি না। কতভাবে ওকে ম্যানেজ করেছি, তোকে বোঝানো যাবে না। ঠিক আছে, খেয়াল রাখ। তুই তো সব পারিস। তুই ঠিকই পারবি মাহি। শুনলাম খালাম্মা বলল, তুই আজ রুবার জন্য বাইক কিনে এনেছিস। গুড। তোর এই ছোট ছোট ভালোবাসাই রুবাকে শক্তি দেবে দেখিস। নিঝুম উঠে গেল স্টেজের দিকে। মাহি রুবার দিকে এগিয়ে গেল। রুবার ছবি তুলে দিচ্ছে ও। রুবার আনন্দ দেখে ভালোই লাগছে ওর। বিয়ের এই কয়েকটা দিন খুব আনন্দ যাচ্ছে, যদিও মাহি রুবার ব্যাপারে খুব কেয়ারিং, কখনো আবার মুড সুইং হয়। বিয়ের দিন মাহির সকাল থেকে হসপিটালে ডিউটি ছিল। রুবা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে যাবে। মাহি কখন আসবে ঠিক নেই। সাফিয়া বেগম রুবাকে বললেন, তুমি কি নিজে আসবে নাকি? নিজুমার তার দলবলের মতো পার্লারে যাবে। না মা, পার্লারে যাব না, ঘরেই সাজবো। তুমি কিন্তু যেতে পারো ইচ্ছা করলে। না মা, আপনার ছেলে রাগ করবে। বলি নাই ওকে। আমি বলছি তুমি যাও। নিজুমরা যেখানে যাচ্ছে সেখানেই যাও। ঠিকানা জেনে গাড়ি নিয়ে চলে যাও। সাফিয়া বেগম জোর করলেন রুবাকে। রুবা শাশুড়ির জোরেই একরকম নিঝুম আর রিয়ার যে পার্লারে গেছে সেখানে গিয়ে হাজির হলো। নিঝুমে বিউটিশিয়ানকে বলে দিল রুবাকে কিভাবে সাজাতে হবে। রুবা ভেতরে ভেতরে এক্সাইটেড ফিল করছে। মাহি ওকে দেখে কি বলবে চিন্তা করে। শাশুড়ি তাকে সিলেক্ট করে দিল একটা কপার গোল্ড কালারের কারচুপির ডিজাইনের শাড়ি, মেরুন ভেলভেটের ব্লাউজ। শাড়িটা তিনি রুবাকে কিনে দিয়েছেন, সঙ্গে প্যাকটিক্সের হালকা গয়না। রুবা ভারী গয়না পরতে চায় না কখনো। সাজ শেষে নিঝুম বলল, খুব সুন্দর লাগছে রুবা। তুমি কি আগেই চলে যাবে? আমি যাই আপু, মা অপেক্ষা করছে। মাহি কখন আসবে? আসতে দেরি হবে বলেছে। ঠিক আছে যাও। রুবা রুবা বাসায় ফিরে এলো। মাহি তখনও আসেনি। শাশুড়ি ওকে দেখে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে রুবা। সত্যিই মা, থ্যাঙ্কস। কখন যাব আমরা? মাহির আসতে দেরি হবে, আমরা চলে যাব। ও বাসায় এসে রেডি হয়ে নিজেই চলে যাবে। রুবার একটু মন খারাপ হলো। মাহির সঙ্গে যেতে ইচ্ছে করছিল ওর। রুবার যখন কনভেনশন হলে গিয়ে পৌঁছালো, রিয়ার আর নিঝুম ও কি একই সঙ্গে এসে নামলো। রিয়াকে লাল বেনারসি আর গয়নায় অপূর্ব লাগছে। রুবা তার শাশুড়িকে বলল, মা দেখেন, রিয়া আপুকে কি অপূর্ব লাগছে। খুব সুন্দর লাগছে নিঝুমকেও। রুবা মাহিকে ফোন দিল। তার খুব অস্থির লাগছে। হ্যালো, কোথায় তুমি? বাসার পথে। কতক্ষণ লাগবে এখানে আসতে? খুব মিস করছো আমাকে রুবা? ঠান করো না, তাড়াতাড়ি এসো। আসছি। মাহি নিজের ঘরে ঢুকে দেখে রুবা বেডের উপর তার জন্য ড্রেস রেডি করে রেখে গেছে। ওর দেখে ভালোই লাগছে। মাহি ওর পছন্দের সেলোয়ার আর পাঞ্জাবি পরলো। বিয়ের জন্য পারফেক্ট। রুবা ওর জন্য ব্যস্ত হয়ে ভালোই লাগছে ওর দেখে। মাহি 10 মিনিট সময় নিল রেডি হতে, তারপর বেরিয়ে গেল। মাহি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বর এসে গেল। মাহি ভিড়ের ভেতরে রুবাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সেও ব্যস্ত হয়ে গেল গেস্টদের নিয়ে। একবার মাকে দেখে এগিয়ে গেল। রুবা কোথায় মা? এখানেই ছিল দেখো, স্টেজে নিঝুমদের সঙ্গে নাকি? মাহি রুবাকে কল করলো, কিন্তু ফোন রিসিভ করলো না। এত হইচয়ে শুনতে পাচ্ছে না হয়তো। কিছুক্ষণ পর মাহি তাকিয়ে দেখে রুবা স্টেজের এক কর্নারে দাঁড়িয়ে আছে। মানহা তার ছবি তুলছে। কি অপূর্ব লাগছে রুবাকে, যেন দেবী মূর্তি। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল দূর থেকে। মাহি ওর কাছে এগিয়ে গেল, আস্তে করে পিছনে গিয়ে দাঁড়ালো।
হঠাৎ মাহিকে দেখে রুবা খুশি হয়ে গেল। কখন এলে তুমি? যখন তুমি একা একা ছবি তুলছিলে। এখন আসো, আমার সঙ্গে ছবি তুলো। মানহা ওদের ছবি তুলে দিল। রুবা, এসব কি সেজে এসেছো? কেন, কি হয়েছে? রুবা অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমাকে ভালো লাগছে না। তোমাকে কেমন মূর্তি মূর্তি লাগছে। মানে বুঝিয়ে বলো। ভালো লাগছে না তাই তো? না, ভালো লাগছে, তবে কেমন পর পর লাগছে। আপন লাগছে না, দূরের কেউ লাগছে। রুবার চোখে পানি চলে এসেছে মাহির কথা শুনে। ওর কথার মানে বুঝতে পারছে না ও। মাহি রুবার চোখের পানি দেখে হেসে দিল। কি এই সামান্য কথায় চোখে পানি? পর পর বলছে যে। বললেই কি আর পর হয়ে যাবে তুমি রুবা? তুমি তো আপনার চেয়ে আপন যেজন। বুঝেছি এখন। এসো, এদিকে দেখে যাও। কি? এসো, ওই যে দেখো, নিজুম আপুকে কি সুন্দর লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না। মাহি তাকিয়ে দেখে দূরে নিজুম কার সঙ্গে কথা বলছে। হালকা গোলাপি রঙের একটা কাতান শাড়ি পরেছে, কাল করা চুল, গোল্ডেন গয়না পরে খুব সুন্দর লাগছে নিজুমকে। মাহি চোখ নামিয়ে নিল। খুব সুন্দর লাগছে নিজুম আপুকে। রুবা, আমি একটু গেস্টদের অ্যাটেন্ডেন্ট করি। খালামণির তো ছেলে নেই, যতই সব লোকজন করুক, আমি কাছে থাকলে ভালো লাগবে খালামণির। ঠিক বলেছ, যাও, আমি মায়ের সঙ্গে আছি। মাহি চলে গেল। দূর থেকে কয়েকবার নিঝুমের দিকে চোখ পড়ল। মনে মনে ভাবছে, একটা সময় তোকে এমন সাজে কল্পনা করতাম নিঝুম, কিন্তু আজ আমাদের পথ বদলে গেছে এখন। তোর এই সাজ, এর দিকে তাকালে আমার অপরাধ বোধ আরো বেড়ে যাচ্ছে। তুই সব সময় রঙিন থাক, এমন হাসি খুশি থাক। আমার ভাগ্যের খুশিটুকু যেন আল্লাহ তোকে দিয়ে দেয়, আমি সেই দোয়া করি। নিয়াজ মাহিকে দেখে এগিয়ে গেল, সঙ্গে রিয়াদ ভাই এবং ভাবি। মাহি খুব ব্যস্ত, একটু বোনের বিয়ে বলে কথা। মাহি হেসে বলল। রিয়াদর কাছে এগিয়ে বলল, রুবা ভালো আছে মাহি? ওই যে ওদিকেই আছে, দেখেছি একবার। নিঝুম ওদের দিকে এগিয়ে এলো। বিয়ে বাড়ির ব্যস্ততার ভেতরেও নিঝুম অনেকবার দূর থেকে মাহিকে খেয়াল করছে। সব গেস্টদের খাওয়ার জন্য বলতে এলো নিঝুম। মাহি আর ও সবাইকে নিয়ে এগিয়ে গেল। নিয়াজ একটু পিছিয়ে পড়ল, খেয়াল করেই নিঝুমের দিকে ফিরে এলো। কি হলো? এসো নিয়াজ। নিঝুম, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? তোমাকে খুব সুন্দর লাগছে, আমার সঙ্গে একটা ছবি তুলবে? নিঝুম হেসে দিল। তুমি এত কাব্যিক ভঙ্গিতে কথা বলো নিয়াজ। এসো, ছবি তুলি, বের করো ক্যামেরা। ওরা সেলফি তুলছে। একটু দূর থেকে সাফিয়া বেগম খেয়াল করলো দুজনকে। তিনি পাশে বসা ছোট ভাইয়ের বউকে জিজ্ঞেস করলেন, এটা কি নিঝুমের ফ্রেন্ড? হ্যাঁ বড়পা। ডাক্তার? মাহিরও ফ্রেন্ড? ও আচ্ছা। রিয়ার বিদায়ের সময় বিরাট কান্নাকাটি শুরু করলো। রিয়া আর ওর মা। ওদের দুজনের কান্নাকাটি দেখে আশেপাশের সব মেয়েদের চোখে পানি চলে এসেছে। নিঝুমের চোখেও পানি। রুবাও কাঁদছে। মাই এগিয়ে গিয়ে বলল, তুমি কাঁদছো কেন রুবা? তুমি তো ছেলে মানুষ, তুমি কখনো ব্যাপারটা বুঝবে না। বিয়ে বাড়ির সাজসজ্জা, পরিবেশ, বউ জামাইয়ের আর্থসামাজিক অবস্থার যত পার্থক্য থাকুক না কেন, এই একটা জায়গায় সব মেয়ের কষ্ট, সব বাবা মায়ের কষ্ট এর একরকম। নিজের সবচেয়ে আদরের একটা জিনিসকে অন্যের হাতে তুলে দিতে কেমন লাগে, এটা একজন মেয়ের বাবা মা ছাড়া আর কেউ জানে না। একটা মেয়ের মনের অবস্থা কি হয় জানো? নারীর বন্ধন যাদের সঙ্গে জীবনের মাঝপথে এসে তাদের অধিকার ছেড়ে দিয়ে কখনো অপরিচিত, কখনো অর্ধপরিচিত লোকজনের সঙ্গে চলে আসতে হয়। ছেলেবেলার সেই ঘর, সেই বাড়ি, সেই মানুষের কাছে যেতেও তখন অন্যর
অনুমতি লাগে তাদের মন বুঝে থাকতে হয়। সবাই তো আমার মতো ভাগ্যবান হয় না। শ্বশুর বাড়িতে নিজের জায়গা তৈরি করতে করতে এক জীবন পার হয়ে যায় কারো কারো। তোমার তো নিজের কোনো বোন নেই, থাকলে বুঝতে নিজম আপুর কত কষ্ট হচ্ছে আজ। মাহি রুবার মাথায় হাত রাখলো। সরি রুবা, আমি পুরুষ মানুষ বলেই হয়তো তোমাদের মেয়েদের এই কষ্ট বুঝতে পারছি না। কিন্তু দেখো মেয়েরা ছেলেদের চেয়ে মানসিকভাবে আদতে স্ট্রং দেখেই হয়তো আল্লাহ এই নিয়ম করে দিয়েছেন। তুমি চোখের পানি মুছো, সবাই কাঁদলে হয়। আমি রিয়া আপুর কাছে যাচ্ছি, তুমি নর্মাল হও। মাহি রিয়ার পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়াতেই রিয়া ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মাহির সত্যি সত্যি খুব কষ্ট লাগা শুরু হলো। এভাবে কখনো চিন্তা করেনি সে, একটা মেয়ের জীবনের এই এই মুহূর্তটা। রিয়া আপু তাকে ছিল ছোটবেলা থেকেই খুব আদর করত। ওদের নিজের ভাই নেই, কত আদর করেছে। একটু ছেলে মানুষই সব সময় রিয়া আপু করে, কিন্তু মনটা একেবারে বাচ্চাদের মতো সহজ সরল। মাহি রিয়াকে ধরে ধরে নিয়ে গাড়িতে তুলে দিল। নিঝুমও খুব কাঁদছে। মাহি খেয়াল করলো নিয়াজ নিঝুমের পাশে দাঁড়িয়ে আছে, তাইও আর নিঝুমের কাছে গেল না। রিয়া সাজ্জাদের গাড়িটা চলে যাওয়ার পর একে একে অন্য গেস্টরাও বিদায় নিচ্ছে। মাহি মায়ের কাছে গেল। সাফিয়া বেগম বললেন, মাহি, আমি তোমার খালামণির সঙ্গে ওর বাসায় যাব। ও খুব ভেঙে পড়েছে। তুমি আসবে নাকি রুবাকে নিয়ে? না, বাসায় চলে যাবে। আসবো মা। মাহি আর রুবা নিঝুমদের বাসার দিকে যাচ্ছে। ওরা খুব চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। মাহি কথা বলছে শুধু, তোমার কি বেশি খারাপ লাগছে রুবা? নিজের বিয়ের সময়টার কথা মনে পড়ে গেল বলেই মাহির খেয়াল হলো কি বলে ফেললো। এখন কি হয় কে জানে। না, আমার তো কোনো বাপের বাড়ি নেই। আমার কার জন্য খারাপ লাগবে বলো? এভাবে বলো না রুবা, তোমার সব এখন আমি আর মা ঠিক আছে। সেটাই। মাহি ওর মাথায় হাত রাখলো। ওর চোখে পানি দেখে বুঝলো আজ ম্যাডামের মন খুব খারাপ থাকবে। নিঝুমদের বাসার নিচে এসে মাহি গাড়ি থেকে নেমেই রুবার চোখের পানি মুছিয়ে দিল আগে। রুবা, খালামণি খুব কাঁদছে। এখন তুমিও এমন কান্না কান্না মুখে থাকলে খুব কষ্ট পাবে খালামণি আরো। প্লিজ কন্ট্রোল করো নিজেকে। রুবা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মায়ের খালা কেঁদে একেবারে শরীর খারাপ করে ফেলেছে। সাফিয়া বেগম ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। মাহিকে দেখে ওর খালামণি বলল, বড় আপা তুমি ভালো ছেলের মা, তোমার ঘর আলো করে বউ এসেছে, আমার তো পুরোই খালি হয়ে যাবে ঘর। সাফিয়া বেগম বোনকে আদর করলেন। মাহি পরিবেশ হালকা করার জন্য বলল, খালামণি নিঝুমের জন্য একটা ঘর জামাই নিয়ে আসবো কি বলো? অন্যরা হাসলো। খুঁজে দেখি মাহি, বলল ওর খালামণি। রুবা খালামণির মাথার কাছে বসে আছে। মাহির দুই মামিও এসেছে। সবাই রুমে এসে বসলো। নিঝুম তার ঘরে আসার সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। আপুর চলে যাওয়াতে খুব খারাপ লাগছে, কিন্তু ওর কষ্ট লাগছে আজ। এই বিয়ের পর জীবনটা অন্যরকম হতে পারতো যদি মাহির জীবনটা রুবার সঙ্গে না হতো। এক ঝটকায় ওর কষ্টটা আবার ফিরে এলো। কত কষ্ট সে করে যাচ্ছে আজকাল। মাহির প্রতি দূরত্ব তৈরি করতে করতে এখন অনেকটাই সে মনকে বেঁধে ফেলেছে। কিন্তু হাজার চেষ্টা করেও মাহির প্রতি ওর আকর্ষণটা কমাতে পারে না কখনো কখনো। এই যে আজও গোলাপি কাতান পড়েছে, এটা মাহির পছন্দের একটা রং। যখন সে সেজেছে মাহি দেখবে ভেবেই শিহরিত হয়েছে। দূর থেকে বারবার মাহিকে দেখছে। হাজার লোকের ভিড়ে ওর চোখ তো মাহিকেই খুঁজে। সে খেয়াল করেছে মাহি কয়েকবার দূর থেকে ওকে দেখেছে। কি যে এক ভালো লাগা তখন ওকে ঘিরে রেখেছিল ও নিজেও জানে না। নিজেকে শাসন করতে চায়,
সে কিন্তু মন তার খুব বেহায়া হয়ে ওঠে। নিঝুম রুমের সব আলো নিভিয়ে বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে কাঁদছে সে। অন্ধকারটা বড় প্রয়োজন আজ। দরজায় নক করার শব্দ পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে যাকে এই মুহূর্তে খুব কাছে পেতে ইচ্ছে করছিল সেই মাহি দাঁড়িয়ে আছে। মাহি ঘরে ঢুকে দরজাটা চাপিয়ে দিল। নিঝুমের বেডে গিয়ে বসলো ও। বহুদিন পর সে নিঝুমের ঘরে এসে ঢুকেছে আজ। কি ব্যাপার নিঝুম, তুইও দেখি এখানে কান্নাকাটি করছিস। তাহলে খালামণি আর খালুকে কে সামলাবে? নিঝুম চুপ করে আছে, কথা বলছে না। ওঠ নিঝুম, আর প্রেসার মাপার মেশিনটা দে, খালুর প্রেসারটা মাপতে হবে, মনে হয় বেড়েছে। তবুও চুপ করে আছে। কথা বলছিস না কেন? মেশিন কি এই ড্রয়ারে বলে মাহি ড্রয়ার খুলতে নিয়ে নিল যেই নিঝুম উঠে পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। আজ মাহি আর ওকে সরিয়ে দিতে পারলো না কেন জানি। নিঝুম পেছন থেকে ওর পিঠ জড়িয়ে কাঁদছে। দুজনেই চুপ করে আছে। মাহি আজ আপুর বিয়েটা হয়ে গেল রে, কিন্তু দেখ সেই তোর আর আমার অপেক্ষাটা যে বিয়েকে ঘিরে ছিল, এখন আর তার কোনো মানেই রইল না। মাহি চুপ করে আছে। নিঝুম ওকে গামছে ধরে আছে পেছন থেকে। নিঝুমের নখ ওর গলার কাছে ফুটে যাচ্ছে, কিন্তু ও কিছুই বলতে পারছে না। মাহি, আমার জন্য কি একটুখানি ভালোবাসাও অবশিষ্ট নেই তোর বুকে? গলা নামিয়ে মাহি বলল। নিঝুম, দরজা খোলা, বাসা ভর্তি লোকজন, প্লিজ স্যার, আমাকে প্লিজ। নিঝুম মাহিকে ছেড়ে দিল। মাহি নিঝুমের হাতটা ধরল। নিঝুম, বুকের ভেতর তোকে কষ্ট দেওয়ার অপরাধ বোধটা নিয়ে সারাক্ষণ থাকি রে। কষ্ট আমার হয় তোকে কষ্ট দেওয়ার কষ্ট। স্বার্থপরের মতো নিজের ফ্যামিলিকে রক্ষা করতে গিয়ে তোকে কষ্ট দিয়েছি, সেই কষ্ট বুকে তোর কাছে যে ক্ষমা চাইবো সেই মুখও কি আছে রে আমার নিঝুম? আমি মাহিকে, রুবাকে কষ্ট দিতে চাইনি। তোকে কষ্ট দেওয়াটাই আমার জন্য সবচেয়ে বেশি সহজ মনে হয়েছিল, কারণ আমি খুব অসহায় হয়ে গিয়েছিলাম রে ওদের দেখে। প্লিজ নিঝুম, বের হয়ে যা, আয়। আমাকে দেখিও যেমন কয়েকজন মানুষ বেঁচে, ঠিক সেরকম কয়েকজন মানুষ শুধু তোর জন্য বাঁচে, দেখ গিয়ে। নিঝুম মাহির হাতটা শক্ত করে ধরে কাঁদছে। মাহি ওর মাথায় হাত রাখলো, তারপর টেনে তুলে দাঁড় করালো নিঝুমকে বিছানা থেকে। চোখের পানি মুছিয়ে দিল। নিঝুম মাহিকে আবার জড়িয়ে ধরলো। আমি তোকে ক্ষমা করে দিয়েছি মাহি, অনেক আগেই। তুই আজ 2টা মিনিট আমাকে তোকে ধরে রাখতে দে প্লিজ। আজ আমার খুব কষ্ট হচ্ছে রে। মাহি নিঝুমকে নিজের বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় বসালো। তারপর নিঝুমের পাশে বসলো। নিঝুম, তোর জীবনটা যতক্ষণ না পর্যন্ত এগিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুই বললেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি রুবাকে নিয়ে সুখী হলেও তোর জন্য অপরাবোধে ভুগছি। আমি স্বার্থপর, তাও কষ্ট পাই তোর জন্য। তাই আমাকে ক্ষমা এভাবে করে কি লাভ, যদি নিজেকেই কষ্ট দিয়ে রাখিস? আমি চেষ্টা করেছি মাহি, চেষ্টা করেছি। তুই দেখ, খুব বেশি সময় লাগবে না আমিও তোর আর রোবার মতো সুখী হব দেখিস। মাহি নিঝুমের হাত ধরে বলল, তুই আমাদের চেয়েও বেশি সুখী হবি নিঝুম। নিঝুম হাসলো। তোদের চেয়েও বেশি? আমাদের চেয়েও বেশি, বলে হাসলো মাহিও। তো সুখীটা কাকে নিয়ে হব বলতো মাহি? যে তোকে আমার চেয়েও বেশি ভালোবাসা দিবে, আমার চেয়েও বেশি প্রায়োরিটি দিবে, আমার মতো স্বার্থপর হবে না, তোর জন্য সব ছেড়ে দিতে পারবে। ঠিক আছে, এমন কাউকে খুঁজতে থাকি কি বল? এখন প্রেসারের মেশিনটা খুঁজে দে। হাসলো দুজন। মাহি নিঝুমের গালে হাত দিয়ে বলল, প্লিজ নিঝুম, মনটা ভালো কর আর নিজেকে কষ্ট দিস না। মাহি, তুই আমার মন ভালো করে দিয়েছিস রে। এখন আমি ঠিক আছি, চিন্তা করিস না।
মাহি নিজুমের ঘর থেকে বের হয়ে এলো। তার খালামণি এখন নর্মাল হয়েছে। খালুর প্রেশার মেপে দেখলো একটু বেশি। ওষুধ খাইয়ে দিল সে। সাফিয়া বেগম বললেন, আমরা এখন বের হই। মাহি চলো। আচ্ছা, রোবার কি হয়েছে? খুব চুপচাপ বসে আছে, এখনো মন খারাপ ওর। রিয়া আপু যাওয়ার সময় রুবাও কাঁদছিল। তারপর থেকে মন খারাপ। ও, বুঝতে পেরেছি। চিন্তা করো না মা, বাসায় যাই ঠিক হয়ে যাবে। বাসায় আসার সময় রুবা চুপ করেই ছিল গাড়িতে। বাসায় ঢুকেই সাফিয়া বেগম বললেন, রুবা যাও, ফ্রেশ হয়ে নাও, তোমাকে দেখে টায়ার্ড লাগছে। যাই মা, যাও। সাফিয়া বেগম মাহিকে ডাকলেন, মাহি একটু এদিকে এসো। মাহি মাহির সঙ্গে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। রুবার কি হয়েছে? ওর বাবা মায়ের জন্য খারাপ লাগছে মনে হয়। আমি একটা বোকামি করে ফেলেছিলাম মা। কি মাহি? ও যখন মন খারাপ করেছিল আমি বলে ফেলেছি। তোমার কি নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে? এটা শুনেও মন খারাপ হতে পারে মা। তোমার এটা বলা ঠিক হয়নি মাহি। যাও এখন সামলাও। মাহির আফসোস হচ্ছে, রুবাকে তখন কথাটা বলা উচিত হয়নি। ওর সবচেয়ে নাজুক একটা জায়গা হলো ওর জীবনের বিয়ে। মাহি এত সতর্ক থেকেও ভুলটা করে ফেলেছে। নিজের ওপর যদিও ওর বিশ্বাস আছে, ও রুবাকে ঠিকই সামলে নেবে, কিন্তু কষ্ট তো রুবাকে সে দিয়েছে। মনটা ওর খুব খারাপ হয়ে গেল। মাহি অনেকটা ভয়ে নিজের ঘরে ঢুকলো। ঘর পুরো অন্ধকার, শুধু বারান্দায় আলো জ্বলছে। সেই আলোতে ঘরে একটা আলো আঁধারি ভাব হয়ে আছে। রুবা শুয়ে পড়েছে। মাহি সোফায় গিয়ে বসলো। একটু অবাক হচ্ছে রুবা, এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে। তারপরেও বড় কথা, বিয়ের এত মাসেও এমন কখনো হয়নি। রুবা ওকে রেখে এভাবে শুয়ে পড়লো। তার মনের ভেতরে একটা আতঙ্ক এসে ভর করেছে। রুবা কি নিঝুমের ঘরে এসেছিল? ওরা যখন কথা বলছিল মাহির দম বন্ধ হবার উপক্রম। যদি তাই হয়, কি হবে এখন? সব চিন্তা করতে করতে মাহি সোফা থেকে উঠল। রুবার মাথার কাছে বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল। অবাক হয়ে দেখে রুবার ড্রেস তো চেঞ্জ করেইনি, এমনকি গয়নাও খোলেনি। চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুমায়নি। মাহি ওর পাশে বসলো। তাকিয়ে দেখে চোখের পাশে পানির রেখা। রুবা, কি হয়েছে তোমার? রুবা চুপ করে আছে। মাহি ওর দিকে ঝুঁকে আবার ডাকলো, রুবা, কথা বলছো না কেন? মন খারাপ নাকি শরীর? পরিবেশটা নর্মাল করার জন্য বলল, আমার কাছে দুটোর সমাধানই আছে। তুমি কি বলবে? তুমি এভাবে চুপচাপ কেন শুয়ে আছো? চেঞ্জও করলে না? খুব বেশি টায়ার্ড লাগছে। রুবা আস্তে আস্তে বলল, ভালো লাগছে না কিছু। কেন, হঠাৎ করে শরীর খারাপ? মাহি ওর গালে হাত রাখলো। মনটা খারাপ লাগছে খুব। আমাকে বলো কেন? আমার কোনো কথার কষ্ট পেয়েছো? না, তোমার কথাই না। বিছানায় উঠে বুকের পাশে পা ভাঁজ করে বসলো। মাহি তাকিয়ে বোঝার চেষ্টা করছে, কোন কারণ ছাড়াই মন খারাপ তোমার? হুম। মাহি কনফিউজড হয়ে আছে, ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করি তোমাকে এসব গয়না টয়না খুলতে। তবে ভালোই করেছো চেঞ্জ করনি। মাহি পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বলল, তোমাকে তো ভালো করে দেখতেই পেলাম না আজ, এখন একটু দেখি। রুবা চুপ করে আছে, মাহির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিচ্ছে না। এখন না বললে আমাকে পরপর লাগছে। এত মেকআপ নিয়েছো, তোমাকে তো এভাবে কখনো দেখি না, তাই ওই রকম লাগছিল। রুবা কানের দুল খোলার চেষ্টা করতেই মাহি বলল, আমি খুলে দিচ্ছি। পারবে না তুমি? খোলাখুলির বিষয় ছেলেদের আন্ডার এস্টিমেট করতে হয় না রুবা, বলে হাসলো মাহি। মাহি অবাক হয়ে খেয়াল করলো ওর দুষ্টুমি করে কথা শুনে ও রুবা
কোনো রিয়াকশন দিল না। মাহি ভেতরে ভেতরে ঘামছে। কি হয়েছে? মাহি ওর কানের দুল জোড়া খুলে দিল। এখন বলো তো, মন খারাপ কেন? আমার টেনশন হচ্ছে। রুবা নিজেই মাহির বুকের কাছে মাথাটা রাখলো। আমার খুব আম্মাকে মনে পড়ছিল সারা জীবন। আম্মা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছে। একটা সময় অনেক দুঃখে গেছে জীবন আমাদের। তারপর আব্বার কাছে একটা সিকিউর জীবন পেলাম আমরা। শুনেছি রুবা। থাক সেসব কথা। আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর এত বিয়ে বিয়ে করছে আমার, কিন্তু আমার বিয়ে দেখে যেতে পারেনি। আজ যখন খালামণি আর রিয়া আপু কাঁদছিল, তখন আম্মাকে মনে পড়ে গেল। আম্মা তো আমার বিয়েটা দেখেনি। বেঁচে থাকলে আম্মাও এভাবে কখনো আনন্দে নিয়ে, কখনো চোখের পানি নিয়ে আমার বিয়েটা দিত। বারবার আমার সেই কথাটা মনে হচ্ছিল। সব মেয়ের বিয়ের পর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বলে দুটো বাড়ি থাকে। আমার কোনো বাপের বাড়ি নেই, কোথাও যাওয়ার উত্তেজনা নেই। আমার নিজের বলে একটা পরিবার নেই, পৃথিবীতে নিজের কেউ নেই। মাহিরুবাকে শক্ত করে জড়িয়ে ধরল। তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সব বাড়ি মিলিয়ে এটা তোমার নিজের বাড়ি, ঠিক আছে রুবা? এই বাড়িটাকে তোমার আপন মনে হয় না? রুবা মাথা নাড়ল। তাহলে তুমি কখনো এই কথা আর বলবে না? তোমার কেউ নেই। আর আমার কথা বাদ দাও মা। মা তোমার জন্য কতটা ফিল করে তুমি জানো না রুবা? জানি। তাহলে এই কথা কেন বলছো? তুমি কতটা লাকি জানো? তোমার শ্বশুর শাশুড়ি নিজের ছেলের চেয়েও বেশি তোমাকে ভালোবাসে। হসপিটালে প্রতিদিন কত বউ যে আসে শ্বশুর বাড়ির অত্যাচারে, কখনো আধমরা হয়ে কখনো মরে। ওদের দেখি আর আমার বাড়িটাকে দেখি, তোমাকে আর মাকে দেখি, তোমাদের সম্পর্কটা দেখি, কি যে ভালো লাগে রুবা, বলে বোঝাতে পারবো না। রুবা কাঁদছে। একটা কথা বলবো, আমাদের কখনো বেবি হলে আমি প্রে করব আমাদের যেন মেয়ে না হয়। এটা কেমন কথা রুবা? আমার মায়ের ভাগ্যে আমার ভাগ্য আমার মনে হয়। আমার মেয়ে হলেও ওর ভাগ্যেও যদি এমন হয়। রুবা, রুবা এসব কি উল্টাপাল্টা চিন্তা করো তুমি? তোমাকে আসলে সাইকোলজিস্টের কাছে নেওয়া উচিত। রুবা মাহিকে ধরে কাঁদছে। এখন কান্নাকাটি বন্ধ করো রুবা, যাও চেঞ্জ করে আসো। উঠো, এত মেকআপের ভেতরে তোমাকে পাচ্ছি না আমি, যাওয়ার শক্তি পাচ্ছি না বুঝলে। কোলে তুলে নিয়ে যাব, তুমি বললে আমি খুশি হয়েই নিয়ে যাব। মাহি হেসে বলল, না থাক যাচ্ছে, বলে উঠে গেল রুবা। মাহি হাঁপ ছেড়ে বাঁচল। নিঝুমার ওর কথা শোনেনি রুবা। কত আতঙ্কে জমে যাচ্ছিল এই ভেবে রুবা রুমে এসেছিল। আর ওরা খেয়াল করেনি নিঝুম যেভাবে ওকে জড়িয়ে ধরেছিল। এটা দেখলে তো না জানি কি হতো আজ। দীর্ঘশ্বাস ছাড়ল মাহি। এই আতঙ্ক তাকে সারা জীবন কি বয়ে বেড়াতে হবে? মাহি রুমের লাইট জ্বালিয়ে দিল। রুবা ড্রেস চেঞ্জ করে মেকআপ ধুয়ে রুমে ঢুকলো। শাড়ি ভাঁজ করতে করতে বলল, তুমি এখনো বসে আছো কেন? যাও চেঞ্জ করো। যাচ্ছি। রুবা, লাস্ট 3 মাসের ভেতরে তোলা ছবি আছে তোমার, ভিসার জন্য লাগবে। না নেই, তুলতে হবে তাহলে। মাহি কথা বলতে বলতেই ওর পাঞ্জাবি খুলে খালি গা হতেই রুবা ওর দিকে তাকিয়ে বলল, তোমার গলার কাছে কি হয়েছে? কাটলো কিভাবে? মাহি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে তাজ্জব হয়ে গেল। ওর কলার বোনের উপর প্রায় 1 ইঞ্চির বেশি আঁচড়ের দাগ, দোলে ক্ষত। সঙ্গে সঙ্গেই মনে পড়ল নিঝুমোর নখে লেগে এমন হয়েছে, ব্যথা ফিল করছিল তখন, তাই বলে এতটা। ও হাত দিল আঁচড়ের উপর। চিন্তা করছে কি বলবে রুবাকে। রুবা শাড়ি রেখে ওর কাছে এসে দাঁড়ালো। দেখি কাটলো কিভাবে, বলেন, বললে না তো। রুবা হাত রাখলো কাটা জায়গাটাতে। বুঝতে পারছি না রুবা,
এতটা কাটলে টের পেল না। আশ্চর্য। দাঁড়াও, অ্যান্টিসেপটিক লাগাতে হবে। রুবা মেডিসিন বক্সটা বের করতে গেল। মাহি মনে মনে বিরক্ত হলো। ধুত, কি বাজে একটা ব্যাপার হলো। রুবাকে কি উত্তর দিবে সে? মেয়েদের এই বড় নখ দেখলেই তার বিরক্ত লাগে। অসহ্য। মাহি ওয়াশরুমে ঢুকে গেল। আয়নায় নিজেকে দেখে নিজেই কি বিরক্ত লাগছে। রুবা প্রশ্ন করেছে, কি উত্তর দিব? যে নিঝুমের নখ লেগেছে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আঁচড়ের দাগ। মাহি মুখে পানি দিল। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে ওর মনটা কষ্টে ভরে গেল। আমি তো নিঝুম, তোর মনটাই ছিঁড়ে ফেলেছি। তার কাছে এই অসাবধানতাবশত লেগে যাওয়া আঁচড় তো কিছুই না। তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু কিছুই করতে পারিনি। বিয়ের পর তোর সঙ্গে সহজ ব্যবহার করলে তুই আজও আমার প্রতি দুর্বল হয়েই থাকতে। আজ এক সেকেন্ড যেই গেলাম তোর রুমে তুই নিজের কন্ট্রোল হারিয়ে ফেললি। আর যদি আমি রুবাকে বিয়ের পর তোকে এড়িয়ে না চলতাম, কি ভয়ঙ্কর কাণ্ড হতে পারতো। যে ব্যাপারটা আগে কেউ জানেনি সেই ব্যাপারটা তখন সবাই জেনে যেত। তুই তোর বান্ধবীরা আমাকে নিয়ে কত ধারণা করেছিস আমি জানি। সুন্দরী ভাইয়ের বউ দেখেই আমি সহজে ভুলে গেলি তোকে। আমার কি করা উচিত ছিল রে? তোকে আশা দিয়ে আটকে রাখা। তোদের মেয়েদের ভালোবাসা মন থেকে হয়, আর আমি পুরুষ মানুষ, তাই আমার ভালোবাসা শরীর থেকে। এই ধারণাই তোদের। আমি আর রুবা জানি এই বন্ধ দরজার আড়ালে কত চোখের পানি ঝরছে। রুবাকে না হয় একটা কিছু দিয়ে দিলাম, ও এত খাটাখাটি করবে না জানি। হঠাৎ মাহির খেয়াল হলো পাঞ্জাবির মধ্যে আবার লিপস্টিকের দাগ লাগে নাই তো। ওর পিঠে মুখ ঘষে দাঁড়িয়েছিল নিঝুম। ওহ গড! একবার রুবার নখের আঁচড় দেখে নিঝুম যা ইচ্ছে বলে গেছে। এখন নিঝুমের নখের আঁচড় দেখে রুবা কিছু ভাববে? সারা জীবনটাই ফানা ফানা হয়ে যাচ্ছে। উফ, কি এক যন্ত্রণা! নিজের ওপর নিজেরই রাগ লাগছে। মাহি ওয়াশরুম থেকে বের হলো। মাহি, রুবা হেক্সিসল আর তুলা নিয়ে কাছে এলো। দেখি লাগিয়ে দেই। অনেকটা কেটেছে। আমার কি মনে হয় রিয়া আপুর হাতের কি সব হাজিবাজি ঝুলছিল না, ওসব লেগে কেটে গেছে। তুমি টের পাওনি? হুলস্থলের ভেতরে তোমাকে ধরে অনেক কাঁদছিল আপু। হতে পারে। রুবা, তুমি কি আমার জন্য একটু কফি বানিয়ে আনতে পারবে? রুবা হেসে বলল, পারবো, আনছি। আগে নিওব্লিক ক্লিন লাগিয়ে দেই। আমি লাগিয়ে নিচ্ছি, তুমি কফি নিয়ে আসো। রুবা কফি আনতে বের হচ্ছে। মাহি পেছনে ডাকলো, রুবা। মাকে এই কেটে গেছে ব্যাপারটা বলার দরকার নেই কেমন? ঠিক আছে, হাসলো মাহি। রুবা বের হয়ে যাওয়ার পর মাহি আয়নার সামনে দাঁড়িয়ে অয়েন্টমেন্ট লাগাচ্ছে আর চিন্তা করছে কি করছে সে। রুবাকে নিঝুমের ব্যাপারটা বলে ফেলা বরং সহজেই প্রতিদিনের আতঙ্কের চেয়ে যা হবার হবে। ইদানিং তার জীবনে তো শুধু মানসিক যন্ত্রণা আর কত। রুবা কষ্ট পাবে, কাঁদবে, মানসিকভাবে ভেঙে পড়বে। সে সামলে নিবে। রুবা প্লিজ, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তখন এই নখের আঁচড়টা বুঝিয়ে দিল কোনো কিছুই চেপে রাখা সহজ না। সত্যিটা প্রথমে বলা কঠিন, কিন্তু একবার সত্য দিয়ে শুরু করলে সব সহজ হয়ে যায়। আর অন্যদিকে মিথ্যাটা প্রথমে বলা খুব সহজ, কিন্তু এরপর কঠিন থেকে কঠিনতর করে তুলে নিজেকে। যেমন ওর পরিস্থিতি। মাহি তাড়াতাড়ি খুলে রাখা পাঞ্জাবিটা দেখলো, না কোনো দাগ নেই। বিছানায় শুয়ে চিন্তা করছে রুবাকে কিভাবে বলবে সে, কবে বলবে। এখন তো অবশ্যই না।
সিঙ্গাপুর থেকে আসে, ওর মানসিক অবস্থাটা একটু ভালো হোক, সে বলবে নিঝুমের কথা। রুবা, তুমি প্লিজ আমাকে সেদিন বোঝার চেষ্টা করো। আমি নিঝুমকে ভালোবাসতাম, কিন্তু আজ আমার বর্তমান এবং ভবিষ্যৎ সব তুমি এবং তুমি। আমাদের বিয়ের পরিস্থিতিটা তো কারো হাত ছিল না, পুরোটাই আমার তোমার ভাগ্য রুবা। তুমি আমার ভাগ্যে ছিলে রুবা। রুবা কফি নিয়ে রুমে ঢুকলো। তোমার কফি তুমি খাবে না? একা খাবো। কফির মগ হাতে নিতে নিতে বলল মাহি। মাহি কফিতে চুমুক দিল, তারপর রুবার দিকে মগ এগিয়ে দিয়ে বলল, খাও। রুবা হেসে বলল, এই জন্যই আমার জন্য আমি আনি নাই, তোমার কাছ থেকে খাবো বলেই। মাহি হাসলো। ঘুমাতে এসে মাহি হঠাৎ প্রশ্ন করলো, রুবা, তুমি জীবনটাকে কিভাবে দেখো বলো তো? আমি নিজের চোখ দিয়ে জীবনটাকে আর দেখলাম কোথায়? মানে একটা সময় আম্মা দেখিয়েছে, আব্বা দেখিয়েছে, তারপর তোমার ভাইয়া আর মা, এখন 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 তোমার চোখে জীবন দেখি। সত্যি রুবা, তুমি আমার চোখে জীবন দেখবে তো? দেখছি। আমি যা বলবো তাতে বিশ্বাস রাখতে পারবে? আমি মানুষকে বিশ্বাস করতে পছন্দ করি। জানো রুবা, আমি সারা জীবন একটা চিন্তিত জীবন পার করছি। ব্যারিস্টার বাবা সব বংশানুক্রমিক ভাবেই অঢেল সম্পদ নিয়ে পেয়েছে, তাই চাইবার আগেই সব পেয়েছি আমরাও। না পাওয়ার কষ্ট কখনো আমাদের দুই ভাইকে স্পর্শ করেনি। ভাইয়া যখন চলে গেল, বিশ্বাস করবে না, হঠাৎ মনে হলো কোনো সম্পদই মানুষের ভেতরের কষ্টকে দূর করতে পারে না। সব প্রাপ্তিকে অর্থহীন মনে হলো। আমি তখন রাতের পর রাত জেগে চিন্তা করতাম, কি হবে এই বাড়িটার, কি হবে মা আর বাবার। একটা সময় তোমার আমার বিয়ে হলো, এরপর ধীরে ধীরে এই বাড়িটা আবার আগের মতো হয়ে উঠতে নিল। তুমি তো দেখেছো আমি একটা মেজাজি মানুষ ছিলাম। আমি তো ওরকমই ছিলাম, নিজেরটা আদায় করে নেওয়া টাইপের, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। ভাইয়া চলে যাওয়ার পর আমি কিভাবে যেন ওর মতো হয়ে উঠতে থাকলাম, ওর মতো দৃঢ় স্থির, ওর মতো সবারটা আগে চিন্তা করা, এই টাইপের। তুমি খুব তাড়াতাড়ি নিজের প্রভাব ফেলে দিতে পারো, তোমার অধিকার প্রতিষ্ঠা করে ফেলতে পারো, আমার উপরেও শুরু থেকে করছো। তাই রুবা, এবং সত্যিই করেছি বলছি, এই কারণেই হয়তো আমি তাড়াতাড়ি জীবনের এই অংশটা শুরু করতে পেরেছি। রুবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কখনো আমাদের বিয়েটা নিয়ে নিজেকে দোষী ভাববে না। এটা তোমার আমার ভাগ্যে ছিল রুবা। ভাগ্যের কথা বলছো, আমার চেয়ে বেশি ভাগ্য কাকে নিয়ে আর খেলেছে বলো? এভাবে বলো না প্লিজ, না বললে কি সত্য মিথ্যা হয়ে যাবে? মাহি চুপ করে গেল। কোন জায়গার কথা কোন জায়গায় চলে যাবে কে জানে। আবার কষ্ট, আবার কান্নাকাটি শুরু হবে। এমনিতেই আজ বাবা মায়ের কথা ভেবে কষ্ট পাচ্ছে রুবা। একটা কথা চরম সত্য, একটা মেয়ের বাবা মায়ের জায়গা কেউ নিতে পারে না। যত আদর যত্ন পাক রুবা মায়ের কাছ থেকে, কিন্তু নিজের মায়ের অভাব সে সারা জীবন ফিল করবেই। রিয়ার বিয়ের পর সাফিয়া বেগম আজগর সাহেবকে নিয়ে চেক আপ করানোর জন্য সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু করলেন। চিন্তা করছেন সেই কবে ভালো করে ডাক্তার দেখানো হয়েছে, এরপর আর ডাক্তারের নামই শুনতে পারে না মাহির বাবা। এক পর্যায়ে তো সাফিয়া বেগম বুঝেই গিয়েছিলেন বেঁচে থাকার কোনো ইচ্ছাই আর রাখেন না তিনি। সেই অবস্থা থেকে কত চেষ্টার পর বের হয়েছে, এবার রাজি হয়েছে সিঙ্গাপুর যাবেন। এখন শুধু ভিসা আসলেই পুরো পরিবার নিয়ে যাওয়ার অপেক্ষায়। এসব ভাবতে ভাবতেই আলমারি গোছাচ্ছিলেন, হঠাৎ শিহাবের একটা
ছবিতে চোখ পড়ল। তিনি শিহাবের সব ছবি সরিয়ে রেখেছেন। তিনি ইচ্ছে করেই শিহাবের সব কিছু তুলে রেখেছেন। শিহাব শুধু এখন আর একার সম্পত্তি। হিসাবকে নিয়ে তিনি কাউকে কষ্ট পেতে দিতে চান না। দরজায় নক করার শব্দ পেয়ে তিনি ছবি ঢুকিয়ে রাখলেন। কে? দরজা খোলা। এসো। ছোট ভাইয়ের বউ তারানা এসে ঢুকলো। কি খবর তারানা? রিয়ার বিয়ের পর তো তোমাদের কারো খবর নেই, এদিকে আসোই না। আপা, বুয়া ছুটি গেছে, বাড়িতে বের হতে পারছিলাম না। আজ মেয়েদের বললাম তোমরা নিজেদেরটা সামলাও, আমি আজ বড়পার বাসায় যাচ্ছি, ছোট আপাও আসছে। তাই? নাহার তো মেয়ে একটা, বিয়ে দিয়েই ব্যস্ত হয়ে গেছে, শুধু দাওয়াতের উপর আছে ছোট আপা। ওনাদের কথার মাঝখানেই নিঝুমের মা এসে হাজির হলেন। কি দাওয়াত পর্ব শেষ তোমার নাহার? সাফিয়া বেগম বললেন, শেষ আপা। রুবা কোথায় আপা? দেখছি না যে। রুবা এখন খুব ব্যস্ত। কি নিয়ে? মাহিকে নিয়ে ব্যস্ত বলে সাফিয়া বেগম হাসলেন। মাহি ওকে বিভিন্ন কাজ দিয়ে বিজি করে রাখছে। মাহিকে কখনো দেখেছো খাওয়া দাওয়া নিয়ে ফরমাইশ দিতে? এখন মাহি প্রতিদিন রুবাকে এটা ওটা খাওয়ার ডিমান্ড দেয়। রুবা সকাল থেকে সেসব বানাতে ব্যস্ত থাকে। ওই দিন পাটিসাপটা পিঠার ডিমান্ড দিয়েছে বুঝলে। রুবা বানাতে গেছে পিঠা ইউটিউব দেখে। তারপর পিঠা যখন মনের মতো হয় না, সে কি মন খারাপ, কান্নাকাটি অবস্থা। পিঠা কি আর একদিনে হয়? হাসলেন সাফিয়া বেগম। নাহার বেগম বললেন, আবার রুবা মাহিকে মন থেকে মেনে নিয়েছে তো? এই কথা কেন বললে নাহার? সাফিয়া বেগম চিন্তিত চোখে তাকালেন বোনের দিকে। রুবা তো বড়পার অনেক চুপচাপ টাইপের মেয়ে। অনেক সময় চুপচাপ টাইপের মেয়েরা নিজের সঙ্গে আপোষ করে ফেলে, কাউকে বুঝতে দেয় না। রুবাকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমি দেখছি রুবা মাহির সঙ্গে কতটা হ্যাপি। তারপরেও বড়পা মাহির জন্যে আমার মনটা কেমন করে। ছেলেটা ছোটবেলা থেকেই বিয়ে বাড়ি, বউ এসব নিয়ে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, মনে আছে বলতো। তার বিয়ে হলে বাসা লাইটিং হবে, তার বউ তোমার সব গয়না দিয়ে সাজবে, শিহাবের বউকে কিছুই দিবে না সে। আর দেখো ছেলেটার ভাগ্য, তার বিয়ে হলো, কোনো আয়োজন নেই, না বাড়ি সাজলো না বউ। সাফিয়া বেগম নিজের বোনের কথা শুনে ধাক্কার মতো খেলেন। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।